দুপুরের কড়া রোদ উঠে গেছে তখন। ড্রয়িং রুমের মেঝেতে রৌদ্র প্রজাপতির ছড়াছড়ি। জানালার গ্রিলের ফাঁক ফোকর দিয়ে ঢুকে অদ্ভুত আলপনায় বোধহয় কতগুলো তপ্ত হলদে প্রজাপতি অবিশ্রাম উঠছে সাদা মেঝেতে। খুব কড়া রোদে একটা ঝলসানো ঝলসানো গন্ধ পাওয়া যায়, এই যে এখনো পাওয়া যাচ্ছে। মুনতাহা বসেছে মেঝেতেই, তবে রোদের কাছে নয়, একটু দূরে। সাবিনা বেগম সোফায় বসে তার চুল আঁচড়ে দিচ্ছেন। কাজটা তিনি রোজই করেন, রুটিন মাফিক। পরিপাটি মুনতাহা চুলে হাতও দিত না। মেয়েটার এখন সবেতেই অনীহা। সাবিনা বেগম চুল নষ্ট হয়ে যাবে করতে করতে তাকে বসাবে। আকুলি বিকুলি বকতে বকতে গতকালের দেওয়া বিনুনি খুলে সারা রাতে লেগে যাওয়া জট ছাড়াবে। তারপর আধ ঘন্টা যাবৎ চুল আঁচড়ে আঁচড়ে পুনরায় বিনুনি গেঁথে দেবেন। আজও ব্যতিক্রম নয়। পাখি পছন্দ হয়েছে বউ? মুনতাহা হাতেই নখ খুঁড়ছিল। মনোযোগ না থাকায় প্রশ্ন ঠিকঠাক শুনতে না পেয়ে বলল, জি দাদু। তোমার না পাখি আইনা দিছে? হ্যাঁ দিয়েছে তো, পাখি না কবুতর। সাবিনা বেগম হো হো করে হাসেন। আরে বোকা মেয়ে, কবুতর তো পাখি। সন্ধ্যার সময় একটু বেরিয়েছিল আরশাদ। ফিরে ঘরে ঢুকে দেখে মুনতাহা ফ্যান বন্ধ করে রেখেছে। বারান্দার দরজার ছিটকিনি তোলা, জানলা বন্ধ করে পর্দা টানা। বদ্ধ ঘরে গরমের মধ্যে মেয়েটা করেছে কি জিজ্ঞাসা করতে হয় না, তার আগেই নজরে আসে সাদা পায়রা দুটো। একটা ফ্যানের পাখার উপর, ওর আর একটা আলমারির উপর বসেছে। মুনতাহা আর চোখে তাকে দেখে। আরশাদ সন্দিহান কণ্ঠে বলে, ঘরে ছেড়ে রেখেছেন কেন? অতটুকু খাঁচায় উঠতে পারছিল না। মুনতাহার কথা শেষ হয় না, তার আগেই একটা পায়রা পালক ঝরিয়ে সশব্দে ডানা ঝাপটায়। ঘরময় উড়ে মুনতাহার কাঁধের উপর বসে। মুনতাহা কেন যেন ডান তালু মেলে ধরে। পায়রাটা এক পা দুপা করে হাত বেয়ে নেমে নেমে শেষমেশ তালুতে পা রাখে। আরশাদ রাজ্যসম বিস্ময় নিয়ে দেখে মুনতাহা হাসছে। মাসের মাঝামাঝি সময় তখন হরিৎ তরুর শীর্ষ শাখায় রৌদ্র ছায়ার লুকোচুরি চলে অহর্নিশ। ভাদ্রের সান্নিধ্যে সময় অসময়ে মাথা পেতে দেয় ক্লান্ত বসুন্ধরা। ভাদ্র তাকে মায়ামোহ করে হয় প্রাণোচারী বৃষ্টি ঢালে, নতুবা আরও নির্মম হয়ে বিবস্বানের দীপ্তিশ্রী বৃদ্ধি করে। তেমনই এক নিবৃত্ত অপরাহ্নে বারান্দায় লম্বা মইয়ের ন্যায় চুলের উপর দাঁড়িয়ে আছে আরশাদ। পরনে সাদা স্যান্ডো গেঞ্জি, গলার ঘাম বুকে যে জমেছে, বুকের পাতলা কাপড় ভিজে উঠেছে দরদর করে। তার ঠিক নিজ বরাবরই ছোট্ট কপাল কুঁচকে দু হাতে চুলের পায়া শক্ত করে ধরে ঘাড়ের সাথে কাঁধ লাগিয়ে উপরের দিকে চেয়ে আছে মুনতাহা। সে কি দেখার প্রচেষ্টা! টান টান গলার চামড়া দেখে মনে হচ্ছে মাছের হাড়টা ভেঙে যাবে এক্ষুনি। আরশাদ একাধারে কতক্ষণ বিকট শব্দ করে দেয়ালে হাতুড়ি চালানো বন্ধ করে। বাহুতে কপাল মুছে নিয়ে ঠোঁট সরু করে দুগাল ফুলিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ে। দেয়ালের উপর সিলিংয়ে একটু প্রশস্ত জায়গা আছে। চড়ুই পাখিটা এখানে বাসা বেঁধেছে আজ সপ্তাহর বেশি, 10-11 দিন হবে হয়তো। হিসেব রাখা হয়নি। আরশাদ দেখেছে অনেক আগেই, কিছু বলেনি। ওই যে চাঁদ। মুনতাহা রোজ ভোরে ঘুম থেকে উঠেই আগেই বারান্দা আসবে। পায়রা দুটোর খাঁচার দরজা খুলে তাদের মুক্ত আকাশে উড়িয়ে দিয়ে চিবু কুচিয়ে চড়ুইয়ের বাসায় চেয়ে থাকবে কতক্ষণ। নিচ থেকে দেখা যায় না ভালো মতো, তবু অভিপ্রায় নরম চোখ দেখেই যাবে। শেষমেশ চিত্তে জন্ম নেওয়া খর্ব অভিপ্সার সঙ্গে না পেরে টেনে হিচড়ে আরশাদকে ঘুম থেকে ডেকে তুলবে। ঘড়িতে তখন সকাল হবে মাত্র। আরশাদ ঢুলু ঢুলু পায়ে বারান্দায় আসবে, তাকে কোমর ধরে উপরে উঠিয়ে ডিমগুলো দেখাবে। তবেই যে শান্ত হবে নারীময়ী কোমল মন। অধরে ফুটবে নিরুপম হাসি। সেই হাসি দেখে ঘুম কেটে যাবে নিশুক্তি মোড়ানো পুরুষ চোখেরও। প্রেমে শৈলাভ হবে ভোরের সমীর। 3 দিন আগে বৃষ্টি হয়েছিল, ঝুম বৃষ্টি। বাতাসে খড়কুটোর বাসাটা ডিমসহ পড়ে গিয়েছিল। একটা ডিম তো পড়া মাত্র ফেটে চৌচির, আর বাকি 4টে কেন যেন অক্ষত ছিল। মুনতাহার সে কি মন খারাপ! মেয়েটা পারে না রাত দিন এক করে কাঁদে। একটা বাচ্চা মারা গেল, সে কেন বাতাস শুরু হওয়া মাত্র ঘরে এনে রাখলো না ডিমগুলো। আফসোসে কেঁদে মরে অনুশোচনা। মেয়েটা সব কিছুতে নিজেকে দোষী করে। আরশাদের খুব ভয় হয় মাঝে মধ্যে, ভীষণ ভয়। যে কাঠের 4 কোণ আকৃতির একটা দানির মতন বানিয়ে এনেছে, সেটা দেয়ালের সাথে পেরেক দিয়ে ঠুকে তাতে খড়কুটোর বাসাটা রেখে দিলে আর শত ঝড়েও পড়বে না। এই মেয়ের কান্নাকাটি তার 2 চোখের বিষ।
হেমলকের মতো গায়ে রাগ গজায় যেন। ঠুকঠুক ধ্বনি দেয়ালের ইটে ভীষণ শব্দে বাড়ি খায়। মুনতাহার মুখ কুঁচকে যায়, আরো চিবুক নামিয়ে চোখ খিচে বুজে রাখে সে। আরশাদ পেরেক ঠুকতে ঠুকতেই আর চোখে এক নজর প্রিয়তমার নতজান মুখশ্রী দেখে নেয়। হাতুড়ির আওয়াজ কমিয়ে বলে, আমি পড়বো না মুনতাহা, আপনি ঘরে যান, ফ্যান ছেড়ে বসুন, গরমে লাল হয়ে গেছেন তো। মুনতাহা খিজা চোখেই তাকায়, পিট পিট করে বলে, না, পড়ে যাবেন। আমি বাচ্চা? তা কখন বললাম? আপনার প্রশ্ন করার অভ্যাসটা গেল না চাঁদ। মুনতাহা মাথা নামিয়ে নেয় সলজ্জায়। পাল্টা প্রশ্ন শোনা যায় না আর। স্তব্ধতা উপরে ফেলে আবারও সশব্দে হাতুড়ি চালাতে শুরু করে আরশাদ। সে একটু চাঁদ ডাকলেই মেয়েটার লজ্জার অন্ত নেই। বিছানার উপর নরম ওড়না মুড়িয়ে তার উপর বাসাটা রাখা। পেরেক ঠোকা শেষ, আরশাদ উপর থেকে হাতুড়িটা বাড়িয়ে দিল। মুনতাহা নিয়ে ফ্লোরে নামিয়ে রাখলো। পাশ থেকে কি একটা বাঁধার জন্য নিয়ে আসা মোটা দড়িটা আরশাদের বাড়িয়ে রাখা হাতে দিল। আরশাদ মোটা দড়িটা 2 সেকেন্ড পর্যবেক্ষণ করে ভরাট কণ্ঠে শুধালো, ড্রয়ার থেকে কেচিটা নিয়ে আসেন তো, এত বড় দেয়া যাবে না। মুনতাহা মাথা নাড়ায়। দ্রুত পায়ে ঘরে যেয়ে মেঝেতে হাঁটু গেড়ে ড্রয়ার খোলে। পাতলা কোমরে আঁচল গোছ। মানুষ মারা যাবার আগে যে কথা বলে যায় সবাই সবসময় তা পালন করার চেষ্টা করে। একটা অন্যরকম টান থাকে, মনে হয় সেটা না করলেই বুঝি মানুষটা কষ্ট পাবে। মুনতাহারও তেমনই। মাহতাব সাহেব মারা যাবার কিছুক্ষণ আগেই মেয়েকে বলেছিলেন তাকে শাড়িতে খুব সুন্দর দেখায়, সব সময় যেন শাড়ি পরে। সেই থেকে মুনতাহার অন্য পোশাকের ধারে কাছেও যায়নি। আরশাদ দীর্ঘশ্বাস ছাড়ে, ভারী গলায় ডাকে, পাচ্ছেন না? মুনতাহা একবার চেয়ে আবার জয়ের হাতরে অস্ফুট স্বরে বলে, এখানেই তো ছিল। আচ্ছা পরে খুঁজেন, আপাতত ডাইনিং থেকে ছুরিটা নিয়ে আসেন, উঠতেই হবে, যান। কাজ শেষ হতে ঘন্টা লেগে যায়। ঘড়ির কাঁটা 6-এর ঘর ছুঁয়েছে ততক্ষণে। সূর্যের রং কমলাটে হয়ে যাচ্ছে অল্পে অল্পে। রাতের আমন্ত্রণে চমৎকার সাজছে প্রকৃতি। আরশাদ ধীর গতিতে নেমে আসে টুল থেকে। গায়ের গেঞ্জি ভেজা তেনার মতো হয়ে গেছে। ভারী টুল এনে পাশে চাপিয়ে রাখে। কবুতর দুটো ফিরে এসেছে। রেলিংয়ের উপর বসে আছে পুতুলের মতন। ভয়ানক পোষা, সারাদিন এখানে ওখানে উড়লেও সন্ধ্যা নামতে না নামতেই ঠিক খাঁচায় চলে আসবে। ঘরে যেয়ে ফ্যান ছাড়ে আরশাদ। ড্রয়ারটা খোলা। তখন কেচি খোঁজার জন্য খুলেছিল মেয়েটা, আটকাতে ভুলে গেছে। আরশাদ কাছে যায়। আটকানোর আগে নজরে আসে এলোমেলো পড়ে থাকা দুটো ঘুমের ওষুধের পাতা। মুনতাহা ওষুধ খাওয়া ছেড়েছে আজ মাসের বেশি হয়ে গেছে। এখন কি সুন্দর ঘুমোয়। সেই ঘুম দেখে তার রাত্রি কাটে অতন্দ্রিলায়। নির্ঘুম চোখ প্রেম নিয়ে বলে, মানুষ রাত জেগে জোছনা দেখে, আর আমি আমার চাঁদের ঘুম দেখি। ড্রয়ার আটকে দেয় আরশাদ। একটানে গেঞ্জি খুলে বালিশের পাশে ছুঁড়ে মাথার পিছে হাত দিয়ে শটান হয়ে শুয়ে পড়ে বিছানার মাঝখানে। গোছানো চাদর নিমেষেই কুঁচকে যায়। মুনতাহা বারান্দার ধুলো ঝাড়ু দিতে দিতেই আর চোখে তাকায়। একটু আগে ঘরটা গুছিয়ে এসেছে, লোকটা খালি অগোছালো করবে। শুবেন ভালো কথা, একটু রয়ে শুয়ে শুলেই তো হয়। 3 হাত চাদর উঠিয়ে শোয়ার কোনো মানে হয়? বারান্দা ঝাড়ু দিয়ে সে যখন ঘরে ঢুকে, আরশাদ তখনও সেভাবেই শুয়ে আছে। বিছানা থেকে এক পা বেরিয়ে গেছে, আরেক পা ভাঁজ করে তোলা। মুনতাহা হাফ ছাড়ে। বালিশের পাশ থেকে স্যান্ডো গেঞ্জি নিয়ে সোফায় মেলে দেয়। হালকা গলায় বলে, ভালো করে ঘুমান, কাঁধ ব্যথা করবে তো। আরশাদ নিভু নিভু তাকায়। ঝাপসা গলায় ডাকে, চাঁদ, এদিকে আসেন। মুনতাহার কাছে যেতে দেরি হয়, অথচ আরশাদের বুকে টানতে দেরি হয় না। মুনতাহা অপ্রস্তুত হয়। মিনিটের ব্যবধানে চোখের চাহনি অকৃত্রিম লাজে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। উদর জুড়ে নির্লজ্জ হাতের গহন বিচরণ চলতে থাকে বিরতিহীন। অতল স্পর্শী ছোঁয়ায় গলদেশ ভেসে যায়, দাগ পড়ে যায় গাঢ় প্রণয়ের। আরশাদ অধর চেপেই ঝাপসা গলায় ডাকে, চাঁদ। মুনতাহা সাড়া দেয় না। কণ্ঠনালীতে হরতাল হচ্ছে। কত শত অনুভূতি যুদ্ধ করছে, বিদ্রোহ করছে। খানিক বাদে বিছানায় মাথা এলিয়ে দেয় আরশাদ। মাথার নিচের হাতটা তখন চাঁদের চুলের মুঠোয় খামচে ডুবেছে। বুকের পাশ থেকে মুনতাহার চিকন হাতটা তুলে মুঠোয় পুরে বেশ কিছুক্ষণ নির্নিমেষ চেয়ে রয় সে। অতঃপর যখন সে দৃষ্টি সরিয়ে মুনতাহার চোখে চাইল, মুনতাহা হুড়মুড় করে অন্যদিকে তাকালো। এইদিকে চাইলেই যেন সর্বনাশ। আরশাদ হাত বাড়িয়ে তার হাত খোপা খুলে দেয়। কালো কেশে ঢাকা পড়ে যায় প্রণয়ের লালাভ দাগ। বিছানা ছেড়ে উঠেই বলে, বাইরে গেলে চুল বেঁধে যেন না আবার। জানি। কিছুই জানেন না আপনি?
সন্ধ্যার দিকে সাবিনা বেগম টিভির দিকে চেয়ে হাঁসফাঁস করছেন। মুনতাহা হাতে চা বিস্কিট নিয়ে ঢুকলো ঘরে। পাশে রাখার জন্য ঝুঁকতেই সাবিনা বেগম আস্তে করে মাথায় হাত বুলিয়ে দিলেন, আদুরে গলায় বললেন। বউ, মুনতাহা মিষ্টি করে হাসলো, বলল, জি দাদু। হাসো বউ হাসো, তোমারে হাসলে কি যে সুন্দর লাগে। দেখো না, আমার নাতি শুধু চাইয়াই থাকে আর চাইয়াই থাকে। যখনই ওর দিকে চোখ যায় তখনই দেখি তোমার দিকে চাইয়া আছে। মুনতাহার ফিক করে হেসে ফেলল। হাসলেন সাবিনা বেগমও। মুনতাহা যেয়ে পর্দা খুলে দিল জানালার। বাইরে চোখ বুলিয়ে বলল, বাইরে সুন্দর বাতাস হচ্ছে দাদু, পর্দা খোলা থাক, ঘর গরম হয়ে আছে। আচ্ছা আচ্ছা, খোলা থাক। বলে বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে গেলেন সাবিনা বেগম। উদ্দেশ্য ওয়াশরুমে যাওয়া, হাতটা ধোয়া দরকার। মুনতাহা পর্দা পেঁচিয়ে ক্লিপ লাগাতে লাগাতে পিছে তাকাতেই দেখলো দাদু বিছানা ধরে দাঁড়িয়ে রয়েছেন। তাড়াতাড়ি এগিয়ে সাবিনা বেগমকে বিছানায় বসাতে এসে মাথা ধরে বলল। আমার তো কেমন মাথা ঘুরাইতেছে বউ। মুনতাহা ভ্রু কুচকায়, টিভি বন্ধ করে দেয়, মগে পানি এনে হাত ধুয়ে দেয়। আপনি চাটা খান দাদু, অনেকক্ষণ টিভি দেখছেন তো, সেজন্যই বোধহয় মাথা ঘোরাচ্ছে। বিছানা ছেড়ে উঠেন না, ওনার চাটা দিয়ে এসে আপনাকে শুয়ে দিচ্ছি আমি। সাবিনা বেগম মাথা নাড়ান, আনতারার ডাক শোনা যাচ্ছে। মন, আম্মু ওর চাটা দিয়ে এসো তো। আরশাদ ডাইনিংয়ে বসে ফোনে কথা বলছে, হাত নাড়িয়ে মাথা দুলিয়ে কথা বলার চমৎকার ভঙ্গিমা, যেন ফোনের ওপাশের ব্যক্তিটা সামনেই বসে আছে। বাসায় তো থাকেই না সে, সারা দিন অফিস করে, রাতে ফেরে। মাঝে মধ্যে ছুটি থাকলে তবেই তাকে সন্ধ্যার দিকে বাসায় দেখা যায়, যেমন আজকে। মুনতাহা চায়ে চিনি দিচ্ছে, আন্তারা রান্নাঘরের দরজা দিয়ে ছেলেকে দেখে সপ্রতিভ কণ্ঠে বলেন। শুধু তুমি আছো দেখে, নয়তো এ সময়ে এই ছেলে আগে বাইরে থাকতো, ব্যাংকে ছুটি থাকলেও বাসায় আসতো সেই রাতের বেলা, বুঝলে। মুনতাহা মুচকি হাসে। চা নিয়ে আরশাদের সামনে যেতেই কান থেকে ফোন নামা আসে। মুনতাহা চা রাখতেই খপ করে ধরে ফেলে হাতটা। মুনতাহা তাড়াহুড়ো করে ছাড়িয়ে নিতে চায়, আন্তারা ওদিকে ঘুরে আছেন বলে রক্ষে। ঘাড় তেরা আরশাদ আরো শক্ত করে ধরে বলে। মেহেদি হালকা হয়েছে কেন চাঁদ? মুনতাহা আমতা আমতা করে, নখের গাঢ় লাল মেহেন্দি কমলা হয়ে গেছে। মিনমিনে কণ্ঠে বলে, অনেকদিন দেইনি তো। দেননি কেন? আমি না কতগুলো মেহেদি পাতা এনে দিলাম গত সপ্তাহে। ওগুলো দাদুর চুলে লাগিয়ে দিয়েছি। তো আমাকে বললেই হতো, আরও এনে দিতাম। আচ্ছা দিব না, ছাড়ুন। আরশাদ ছাড়ে না, উল্টো হাতটা ঠোঁটের কাছে নিয়ে চট করে একটা চুমু খায়। মুনতাহা চোখ বড় বড় করে ফেলে, চাপা কণ্ঠে চেঁচিয়ে ওঠে, আল্লাহ, মা রান্না করে, ছাড়ুন। নির্লজ্জ আরশাদ কথা শোনে তো নাই, বরং পরপর আরও কয়েকটা চুমুতে হাত ভরিয়ে দেয় সে। সন্ধ্যার পর হঠাৎই সাবিনা বেগম মাথা ঘুরে পড়ে গেলেন। রাতের খাবারের জন্য বেরোতে নিচ্ছিলেন, ঘরের দরজা পেরিয়ে একটু এগোতেই মাথার যন্ত্রণা তীক্ষ্ণ সূচের মতো বিঁধল যেন। আন্তারা চিৎকার করে দৌড়ে এলেন, মেঝেতে বসে মা তুল্য শাশুড়ির মাথা খুলে তুলে নিলেন। অভিশঙ্কিত উঁচু কণ্ঠে ছেলেকে ডাকলেন। আশরাত, আশরাত, এদিকে আয় জলদি। আম্মা, ও আম্মা, কি হলো? মুনতাহা রান্নাঘরে ছিল। আন্তারার বিকট চিৎকারে তড়ি ঘড়ি করে বেরিয়ে এলো সেও। সাবিনা বেগমকে অচেতন পড়ে থাকতে দেখে ছোট্ট মন ঘাবড়ে গেল মুহূর্তে। আরশাদ আসলো। কয়েক মুহূর্ত স্তব্ধ চেয়ে থেকে দিক বিদিক দিশেহারা মাকে কোনো রকমের সাহস দিয়ে দাদিকে পাঁচ কোলে করে ঘরে নিয়ে গেল। বিছানায় শুয়ে মুখে পানি ছেটালো, তবু জ্ঞান ফিরল না। তারা হু হু করে কেঁদে উঠলেন। মাথায় হাত বোলাতে যেয়ে টের পেলেন তালু প্রচণ্ড গরম হয়ে আছে। আরশাদকে বলতেই সে ব্যস্ত গলায় বলল, প্রেশার আর ডায়াবেটিসটা মাপেন তো মুনতাহা, আমি ডাক্তারকে ফোন করছি। মুনতাহা উঠে গেল, মেশিন এনে প্রেশার মাপলো। হাই প্রেশার, ডায়াবেটিস বেড়ে গেছে। আন্তারা ঠান্ডা পানিতে গামছা ভিজিয়ে এনে ঘাড় গলা মুছে দিলেন। আরশাদ ফোন নিয়ে ঘরের বাইরে গিয়েছে। মিনিটের মাথায় ফিরল যখন সাবিনা বেগমের জ্ঞান ফিরল তখনই। আন্তারা যেন রক্ষে পেলেন। শুকনো কলিজায় যেন পানি মিলল সামান্য। শাশুড়ির কপালে হাত রেখে ধরা গলায় বললেন, আম্মা, আম্মা, খারাপ লাগছে? মুনতাহা বা হাত কোলে নিয়ে ধরে রেখেছে শক্ত করে। একটু আগে ভালো মানুষটাকে শুয়ে দিয়ে গেল, মাথা টিপে দিল, ঘুম পাড়িয়ে তবেই ঘর থেকে বেরোলো, অথচ ঘন্টা দেড়েক না বেরোতেই মানুষটা এমন অসুস্থ হয়ে পড়ল। সাবিনা বেগম মলিন চোখে চাইলেন, মুখে বলতে পারলেন না কিছু। তবে আস্তে আস্তে ডান হাতটা উঠিয়ে আন্তারার হাত আঁকড়ে ধরলেন। মেয়েটা পাগলের মতো করে তারই জন্য। আরশাদ যেয়ে দু হাতে ধরে উঠালো দাদিকে।
মুনতাহা পিঠের পিছে বালিশ দিয়ে হেলান দিয়ে বসিয়ে দিল। শরীর কেমন অবশ হয়ে গেছে, ভার ছেড়ে দিয়েছে, তবু জ্ঞান থাকে। আন্তারা মগের পানিতে আবার গামছা ভিজিয়ে ঘাড়ে দিয়ে রাখলেন, এক হাতে জড়িয়ে ধরে রাখলেন শক্ত করে, নয়তো হেলে পড়ে যাবেন। মুনতাহা আস্তে করে জিজ্ঞেস করলো, পানি খাবেন দাদু? সাবিনা বেগম পূর্বের ন্যায় মলিন চোখেই চাইলেন, উত্তর দিতে পারলেন না। মুনতাহা সম্মতি ভেবে বেড সাইড টেবিলে রাখা জগের দিকে হাত বাড়াতেই আশাদ খপ করে তার হাত ধরে ফেলল। মুনতাহা প্রশ্ন চোখে তাকাতেই অন্যদিকে চেয়ে কণ্ঠ ব্যস্ত করে বলল, একটু একটু আসেন তো দেখি। সাবিনা বেগম চোখ বুজে রেখেছেন। মুনতাহা পাল্টা প্রশ্ন করার সুযোগও পেল না। আরশাদ তাকে ঘরের বাইরে নিয়ে গেল। মুনতাহা বিস্মিত কণ্ঠে বলল, কি হয়েছে, নিয়ে আসলেন কেন? আরশাদ একবার ফোনের দিকে তাকালো, কণ্ঠ স্বাভাবিক রেখে বলল, আপনার কতগুলো কবুতর ঘরে উড়াউড়ি করছে মুনতাহা, ওদেরকে খাঁচায় ঢুকিয়ে আসেন, ঘরে ফ্যান ছাড়া। মুনতাহার চোখ দুটো অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল, যেন বিস্ময় লুকানোর চেষ্টা না করেই বলল, দাদু অসুস্থ, আমি এখন কবুতর ঢুকাবো? ডাক্তার আসছে তো, আপনি যান, যেটা বলছি সেটা করেন। বোকা মুনতাহা বুঝল না কিছু। কিছুক্ষণ গোল মেলে চেয়ে কবুতর ঢোকানোর জন্য চলে যেতেই স্বস্তির শ্বাস ছাড়ল আরশাদ। ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক। সাবিনা বেগম ঘুমাচ্ছেন। ডক্টর শফিক বাসায় এসেছে অনেকক্ষণ। বয়স্ক লোক, আরশাদের পরিচিত, দেখে শুনে ওষুধ দেওয়ায় প্রেশার নেমেছে কিছুক্ষণ আগেই। ঘুমের ইঞ্জেকশনের প্রভাবে শান্তিতে ঘুমাচ্ছেন এখন। আন্তারা ক্লান্ত গলায় বললেন, কি হয়েছে আম্মা? হঠাৎ এমন মাথা ঘুরে পড়ে গেলেন কেন? আগে তো কখনো এমন হয়নি। শফিক দ্বিধাগ্রস্ত চোখে আরশাদের দিকে তাকালেন। চোখের দৃষ্টিতেই বোধহয় আরশাদ বুঝালো উনি কি বোঝাতে চাচ্ছেন। মৃদু কণ্ঠে বলল, বলুন না আঙ্কেল, সমস্যা নেই। ওনার মাইন্ড স্ট্রোক হয়েছে। এটা হলো স্ট্রোকের মতো কিছু উপসর্গ যা কয়েক মিনিট ব্যাপী থাকে এবং তৎপর পরবর্তীতে শরীরে কোনো স্থায়ী দুর্বলতা দেখা যায় না। কিন্তু চিকিৎসা না নিলে মাইন্ড স্ট্রোকের রোগীরা 3 মাসের মধ্যে মেজর স্ট্রোকে আক্রান্ত হতে পারে। আপাতত টেস্ট ছাড়া তো কিছু বলতে পারছি না। সিটি স্ক্যান বা এমআরআই করে দেখতে হবে এটা ইসকেমিক স্ট্রোক না হ্যামোরেজিক স্ট্রোক। তারপর সে অনুযায়ী ট্রিটমেন্ট চলবে। বলে থামলেন শফিক। মুনতাহা আরশাদের পাশে দাঁড়িয়ে আছে। এক পলক দুজনকে দেখে আবার বলতে শুরু করলেন, ওনাকে স্ট্রেস নিতে দিবে না, চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। আর যেহেতু উনি ঝুঁকিতে আছেন তাই একটু বেশি কেয়ারফুল তো থাকতেই হবে। হঠাৎ স্ট্রোক করলে যেমন না জেনে কিছু খাওয়াতে হয় না, কোনো ধরনের স্ট্রোক না জেনে ওষুধ খাওয়ানো ঠিক না, ক্ষতি হতে পারে। খাবার এমনকি পানীয় খাওয়ানো উচিত নয়। শ্বাসনালীতে গিয়ে রোগীর অবস্থা আরও খারাপ হতে পারে। তাছাড়া আরশাদের বুকটা ধক করে উঠল। শরীরের শিরায় শিরায় বয়ে গেল ক্ষরধার ত্রাস। এতদিন যাবৎ যেই কথাটা সে নিজের ভেতর চেপে রেখেছে তা এভাবে প্রকাশ পেয়ে গেল। পাশ ফিরে মুনতাহার দিকে তাকানোর সাহস হলো না। কেটে গেল 2-3 সেকেন্ড। মেয়েটা কি কথাটা খেয়াল করেনি তবে? কি খাওয়াতে হয় না? আশার চোখ বুঝলো, হাতের মুঠো শক্ত হয়ে গেল। কেন কেন এতগুলো মাস পর মেয়েটা স্বাভাবিক হয়েছে, হাসছে, কথা বলছে, ছুটোছুটি করছে, কি দরকার তাকে আবার দুমড়ে মুচড়ে ধূলিসাৎ করে দেওয়ার? কি দরকার তাকে দোষের সাগরে ঝলসে দেওয়ার? বুকের থুকপুকানি আরও বাড়িয়ে মুনতাহা ফের জিজ্ঞেস করলো, কি খাওয়াতে হয় না? শফিক চেয়েছিলেন মেয়েটাকে তিনি প্রথমবার দেখছেন না, আগেও বেশ কবার সাক্ষাৎ ঘটেছে তাদের। আরশাদের বিয়ের বিষয়টা তিনি জানতেন না। সেবার যে 2 মাত্রাতিরিক্ত হাইডোজের ঘুমের ওষুধ খেয়ে মেয়েটায় মৃতপ্রায় অবস্থা হলো, আরশাদ ছেলেটা রাতের বেলা নিঃসহায় হয়ে তাকেই ফোন করেছিল। পাগলের মতন অচেতন মেয়েটাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তার ছটফটে অনুরোধে সেই রাতের বেলায় এমার্জেন্সিতে ছুটে গিয়েছিলেন। যে যখন দেখলেন পেশেন্ট একটা অল্প বয়সী মেয়ে, অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, কি খাওয়াতে হয় না? রফিক চেয়েছিলেন মেয়েটাকে তিনি প্রথমবার দেখছেন না, আগেও বেশ কবার সাক্ষাৎ ঘটেছে তাদের।